নগেনের হাত ধরে পালাতে গিয়ে ধরা পড়ে যায় ওরা। এই বাড়ির গোয়ালে ওদের ওদের বেঁধে রেখে দুর্গার চোখের সামনে নগেনকে মেরে ফেলে ওরা। দুর্গা তখন 3 মাসের পোয়াতি। তারপর দুর্গাকে ঘরে বন্দি করে রেখে বিধু এমন অত্যাচার শুরু করে যে আর সহ্য করতে না পেরে মারা যায় বেচারি। ছি 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 ছি, উনি উনি এত বড় পাষণ্ড, এভাবে মেরে ফেললেন মেয়েটাকে। এর তো একটা বিহিত করতে হবে মা, ওনাদের শাস্তি দিতে হবে। চুপ চুপ, এসব কথা কাউকে বলো না বৌমা। তোমার শ্বশুর বা বিধু জানতে পারলে আমাদের অবস্থাও দুর্গার মতোই হবে। না মা, এত বড় অন্যায় আমি কিছুতেই মুখ বুজে মেনে নিতে পারবো না। আমি এক্ষুনি গিয়ে সবাইকে সবটা জানাবো। এই বলে মিতু উঠে ঘরের দরজা খুলতেই দেখে, বাহ মা বাহ, ভালোই তো আমার বউয়ের কান ভাঙালে তুমি। যা সত্যি আমি তাই বলেছি। ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠিরের নাতনি রে, তোর সত্যি কথা বলা বার করছি আমি। মায়ের গায়ে একটা আঁচড় লাগলেও আমি কিন্তু এক্ষুনি চিৎকার করে লোক ডাকবো। তাতে কি? হ্যাঁ, তাতে কি? তোর এত বড় সাহস! বিধু, এই বিধু, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিসটা কি? এত মহিলা, তোর তোর বেশি বার বেড়েছে তাই না? চল চল, তোকে মজা দেখাচ্ছে, চল। ছাড়ো, লাগছে লাগছে, ছেড়ে দাও। বিধু, বিধু ছাড় মেয়েটাকে, ছেড়ে দে। আর কত পাপ করবি তোরা? খুব বার বেড়েছে তোর, তাই না? আমারই খাবি, আমারই পড়বি, আবার আমার নামে কান ভাঙাবি। তোমরা দিনের পর দিন অত্যাচার করে যাবে আর মুখ বুঝে মেনে নিতে হবে? কখনোই না, আমি সবাইকে বলে দেব। তবে রে, তোর ওই মুখই আমি চিরজীবনের মতো বন্ধ করে দেব আজ। তারপর একটা বালিশ নিয়ে তার মুখে চাপা দিয়ে রাখে ততক্ষণ যতক্ষণ না তার শেষ নিঃশ্বাস ত্যাগ হচ্ছে। এদিকে বিধুকে একটা পরিত্যক্ত গোয়াল ঘরে বন্দি করে বিধু যখন তার মায়ের ঘরে ঢোকে, ততক্ষণে সে মারা গেছে। এটা 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 তুমি কি করলে বাবা? বড্ড বার বেড়েছিল, তাই তাই শেষ করে দিয়েছে। কিন্তু কিন্তু এখন লোক জানাজানি হলে তো। কিচ্ছু হবে না। শোন, লাশটা তোল, বাড়ির পেছনের বাগানে গিয়ে পুঁতে দিয়ে আসবো। কিন্তু কাল সকালে বাড়ির চাকর বাকরেরা মাকে মাকে খুঁজলে কি হবে? বলবো তোর মা ঘর ছেড়ে আশ্রমে চলে গেছে। নে নে তোল, আর দেরি করিস না। এরপর রাতের অন্ধকারে মোরল আর বিধু মিলে লোকচক্ষুর আড়ালে কানুনবালার মৃতদেহ বাড়ির পিছনের বাগানে পুঁতে দেয়। কেউ কিচ্ছু জানতে পারে না। এরপর কেটে গেছে 2 দিন। সেদিন রাত প্রায় 10টা। বাড়ি ফিরছে বিধু। পাশের গাঁয়ে যাত্রা দেখতে গিয়েছিল সে। গুনগুন করে বেসুরো গলায় গান গাইতে গাইতে এগিয়ে চলেছে সে। চণ্ডী মণ্ডপ ছাড়িয়ে একটা বড় বিলের পাশ দিয়ে সরু রাস্তাটা চলে গেছে মোরল বাড়ির দিকে। দ্রুত পায়ে হেঁটে চলেছে বিধু। পেছনে কার যেন পায়ের অস্পষ্ট শব্দ শোনা যাচ্ছে। বিধু থমকে দাঁড়ায়। কেউ কেউ কিছু নিল না কিরে বাবা? ঘাড় ঘুরিয়ে তাকায় সে। কই, কেউ নেই তো। বিলের বুক থেকে ঠান্ডা বাতাস উঠে আসছে। কেমন যেন অস্বস্তি বোধ করে বিধু। ফিকে জ্যোৎস্নায় চারপাশটা কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে। পেছনে আবার সেই পায়ের শব্দ। ভয় পাচ্ছে সে, তবুও ঘুরে দাঁড়িয়ে জোর গলায় হেঁকে উঠল, কে কে তুমি? ভয় দেখাচ্ছ বিধুচরণকে? সাহস থাকলে সামনে এসে দেখি। কেউ এলো না। তবু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বিধু। তীক্ষ্ণ শীষের মতো শব্দ করে মাথার উপর দিয়ে একটা রাত চড়া পাখি ডাকতে ডাকতে উড়ে গেল। চমকে উঠে তাড়াতাড়ি সামনের দিকে পা বাড়ালো বিধু। গলা ছেড়ে
আবার গান ধরল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। চলার মাঝে আবার বাধা পড়ে তার। পেছন থেকে কে যেন পাঞ্জাবির ঘাড়ের কাছটা টেনে ধরেছে। সেই দ্বারা পেয়ে হিমস্রোত নামতে থাকে বিধুর। কে ও বাবা! গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না বিধুর। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। জোর করে সাহস সঞ্চয় করে পেছন ফিরে সে গাছের ডাল আটকেছে পাঞ্জাবির সাথে। ও বাবা, কি না কি ভাবছি আমি। সত্যি আবার চলতে শুরু করে বিধু। বিলটা বেশ অনেক বড়। এটা বেরোলেই আর ভয় নেই। পেছনে আবার পায়ে শব্দ হচ্ছে। ভয় ভয় ঘাড় ঘোরায় বিধু। আর তখনই একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ে তার। বিলের পাড় ধরে সরসর করে জলে নেমে যাচ্ছে এক তরুণী। এক ঢাল খোলা চুল তার। ও, তবে ভূত নয়, মানুষ বটে। এই এই এই, কে কে তুমি? এত রাতে জলে নামছো কেন? বিধুর কথা শেষ হবার আগেই কোমর ছাড়িয়ে বুক জলে নেমে পড়েছে সে। আবার বিধু ডাক দেয়, এই ডুবে মরতে এসেছো নাকি? উঠে এসো বলছি, এক্ষুনি উঠে এসো। ডাক শুনে এবার জলের মধ্যেই ঘুরে দাঁড়ালো সে। চুলের রাশি মুখের উপর পড়ায় মুখ দেখা যাচ্ছে না। চোখের সামনে এমন এক যুবতী শরীর। লোভে চকচক করে ওঠে বিধুর দুটো চোখ। কি হলো? উঠে এসো। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমি নামছি, দাঁড়াও বলে জলের দিকে দুপা এগিয়ে যায় বিধু। ঠিক সেই মুহূর্তে মুখের ওপর থেকে ভেজে চুল সরিয়ে তার দিকে তাকায় সেই নারী। সে আর কেউ নয়, দুর্গা। এক হ্যাঁচকা টানে বিধুকে টেনে জলে নামিয়ে নিয়ে আসে। জলে হাবুডুবু খেতে খেতে বিধু বলে, আমাকে মেরো না, দয়া করো, দয়া করো, মুক্তি দাও আমাকে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। তোমরা তো আমাকে দয়া করনি। আমার প্রেমিক, আমার না হওয়ার সন্তানকে সবাই মেরে ফেলেছো তোমরা। আমার তো মুক্তি হয়নি, তোমাকে মুক্তি দিয়ে কি করে বলো? আমাদের ভুল হয়েছে, ক্ষমা ক্ষমা করে দাও দুর্গা, মেরো না আমায়, মেরো না। সেদিন আমিও বারবার এমন আকুতি করেছিলাম, বলেছিলাম নগেনকে মেরো না, তোমরা শুনোনি। এবার দেখো কেমন লাগে। আর চারিদিকের প্রকৃতি হঠাৎ করে শান্ত হয়ে যায়। এ যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস। গত দুদিন ধরে এই গোয়াল ঘরে বন্দি মিতু। খিদে তেষ্টায় ওষ্ঠাগত প্রাণ। বিধু ফিরলে আর এক প্রস্থ নির্যাতন সহ্য করতে হবে। সব চাকর বাকরদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে মোড়ল। হয়তো এবার কানুনবালার মতোই অবস্থা হবে মিতুর। হঠাৎ সে শুনতে পায় মোড়লের চিৎকার, আগুন আগুন আগুন! কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও, জল আনো, বাঁচাও, আগুন মেরে ফেললো, বাঁচাও, মরে যাবো আমি। হঠাৎ গোয়াল ঘরের দরজা খুলে ঢুকে আসে একটি মেয়ে। অন্ধকারে মুখ দেখা যায় না তার। কি তুমি? আর আর বাবা অমন চিৎকার করছে কেন? কি হয়েছে? আগুন লেগেছে নতুন বউ, আগুন। এই বাড়ি আজ পুড়ে ছাড়খাড় হয়ে যাবে রে। কি কি বলছো কি? আমার বাঁধন খুলে দাও, ওদের বাঁচাতে হবে যে। বাঁধন খুলে দিচ্ছি নতুন বউ, কিন্তু ওদের বাঁচাতে নয়, পালাবি চল। কিন্তু ওরা যে আমার স্বামী। এর পরেও মুখপুরীর স্বামী সোহাগ যায় না কো? আর একটাও কথা নয়, চল ওঠ ওঠ বলছি। মিতুর হাতের বাঁধন খুলে দিয়ে চটপট তার হাত ধরে গোয়াল ঘর থেকে টেনে বের করে আনে মেয়েটি। মিতু বুঝতে পারে মেয়েটির হাত বরফের মতো ঠান্ডা। তবে সেসব ভুলে সে চোখের সামনে দেখতে থাকে লেলিহান শিকায় দাউ দাউ করে জ্বলছে তার শ্বশুর বাড়ি। আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? ছোট ছোট নতুন বউ, ছোট।
কিন্তু কিন্তু আগুন লাগলো কিভাবে? ওদেরকে না বাঁচালে মরে যাবে যে। মরণ যে ওদের ভাগ্যে রয়েছে রে। যেভাবে ওরা দুর্গাকে মেরেছে সেইভাবেই মরতে হবে ওদের। পুড়ে পুড়ে মরতে হবে, নির্বংশ হবে। তুমি তুমি কে? এত কথা বলার সময় নেই, পালা পালা। তোর শাশুড়ি আর দুর্গার মতো অবস্থা তোর আমি হতে দেব না। দৌড় লাগা, পালা নতুন বউ। একটানা ছুটে সেই বড় বিলের কাছে এসে দাঁড়ায় ওরা। মেয়েটি বলে, এই অবধি তোকে দিয়ে গেলাম, এবার তো একাই এগোতে হবে তোকে। কিন্তু কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না। আমাকে চিনতে হবে না, তুই পালা এখান থেকে। কিন্তু আমার স্বামী শাশুড়ি, তোর শাশুড়িকে ওই বাড়ির বাগানে মেরে পুঁতে দিয়েছে ওরা, আর তোর স্বামী ওই দেখ। এই বলে মেয়েটি বিলের জলের দিকে আঙুল দেখাতেই মৃদু জ্যোৎস্নার আলোয় দেখতে পায় বিলের জলে ভেসে উঠেছে বিধুর মৃতদেহ। বিস্ময় হতবাক হয়ে মেয়েটির দিকে তাকাতেই মৃদু দেখে বাতাসে উড়ে যাওয়া ঘন অন্ধকারের মতো রাশি রাশি চুলের মধ্যে ফুটে রয়েছে একটা বিষণ্ণ মুখ, আর তার গলায় জলজল করছে সেই সোনার লকেট। মুহূর্তে জ্ঞান হারায় বিধু, আর দুর্গা চিৎকার করে ওঠে, মুক্তি! আজ আজ আমার মুক্তি!